প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মাই কেমিস্ট্রি ক্লাস। মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত রসায়নের তত্ত্বীয় জ্ঞানের রাসায়নিক প্রয়োগ এবং নতুন নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের একটি কাঙ্ক্ষিত টপিক নিয়ে আসলাম, যেটা তোমরা আমাকে মেসেজ দিয়ে জানিয়েছ। আমরা শুরু করব, তবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যাতে নিয়মিতভাবে পড়ালেখায় মনোনিবেশ করতে পারো এবং তোমাদের শ্রেণী কার্যক্রম না থাকলেও যাতে পড়ালেখার কোনো অংশে ঘাটতি না ঘটে, এর জন্য আমাদের এই নিয়মিত আয়োজন। তো তোমরা সবসময় চাইবে যে আমাদের এই ক্লাসগুলো ফলো করতে, এবং আমরা যাতে সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এটাই আমরা চাইব। তো আমরা প্রতিনিয়ত যেভাবে শুরু করি, তো ওভাবে হয়তো আজকেও ক্লাসটা শুরু করব। তবে এই কন্টেন্ট দেখার পাশাপাশি তোমরা একটা কাজ করবে। আমি এখানে কন্টেন্টের মধ্যে কিছু হোমওয়ার্ক দিয়ে থাকি, এই হোমওয়ার্কগুলো অবশ্যই করবে, কারণ এই প্র্যাকটিসটাই তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কারণ এই প্র্যাকটিস যদি না থাকে তাহলে আমরা কিন্তু পড়ালেখা থেকে পিছিয়ে যাব। সুতরাং আমরা শুরু করি। শিক্ষার্থীরা, আমি আজকে শুরু করব একাদশ শ্রেণীর কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, তারই প্রথম অধ্যায়। তো তোমরা সবাই জানো আমাদের প্রথম অধ্যায় হলো ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, সেফ ইউজ অফ ল্যাবরেটরি। এই ল্যাবরেটরির একটা বিশেষ পার্ট আমি আজকে আলোচনা করব, সেটা হলো ফলভঙ্গি ব্যালেন্স। মূলত রসায়নের যে তত্ত্বীয় জ্ঞান এবং তার রাসায়নিক প্রয়োগ এবং নতুন নতুন কোনো তত্ত্বের নিরবিচ্ছিন্ন অনুসন্ধানে ল্যাবরেটরির সুষ্ঠু ব্যবহারটা অনিবার্য হয়। আমরা ঝুঁকিমুক্ত এবং নিরাপদ উপায়ে ল্যাবরেটরি সামগ্রী ব্যবহার করার মাধ্যমে ল্যাবরেটরির সুষ্ঠু ব্যবহারটা নিশ্চিত করি। তো তারই একটা অংশ হলো ফলভঙ্গি ব্যালেন্স। এখন এই আমরা যে ব্যালেন্সগুলো পরিচিত, একটা ফলভঙ্গি ব্যালেন্স আর একটা ডিজিটাল ব্যালেন্স, তার মধ্যে বরাবরই দেখা যায় পরীক্ষাতে ফলভঙ্গি ব্যালেন্স সম্পর্কিত ম্যাথ থাকে। তো এই কথাই চিন্তা করি আমি মূলত আজকে এই সমস্যাটা নিয়ে আসলাম। তো ফলভঙ্গি ব্যালেন্স আমরা শুরু করব, তার আদ্যপান্ত আমরা একটু জানার চেষ্টা করব। এখানে আমি মোটামুটি সব কিছু নিয়ে আসার চেষ্টা করছি। তো প্রথমে ফলভঙ্গি ব্যালেন্সের গঠন কেমন হবে এবং তার সূত্রগুলো কি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই ফলভঙ্গি ব্যালেন্সের আরেকটা দিক হলো, এখানে প্রায় সময় আমি দেখি জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু থাকে। তো সুতরাং আজকের এই স্লাইডটা যদি তোমরা একটু লক্ষ্য করো বা একটু ফলো করো, তাহলে এই জ্ঞান এবং অনুধাবনের প্রশ্নগুলোও পাবে এবং সকল ধরনের এমসিকিউ যাতে পাও, এই জন্য আমি এখানে এমসিকিউ অ্যাড করে রাখছি। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার আলোচনার শুরুতে আমাদের এই কয়েকটা বিষয় একটু জানা দরকার। প্রথমে আমি এখানে লিখলাম, স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ রাসায়নিক বিশ্লেষণ।
আসলে রাসায়নিক বিশ্লেষণটা কি, আমরা পরীক্ষাগারে যে সকল রাসায়নিক বস্তু পরীক্ষা নিরীক্ষা করি কিংবা বিভিন্ন রাসায়নিক বস্তু নিয়ে কাজ করি, তাদের যে বিশ্লেষণ পদ্ধতি সেটা আসলে রাসায়নিক বিশ্লেষণ। এখন এই রাসায়নিক বিশ্লেষণটা মূলত দুই ধরনের হয়, একটা হলো আঙ্গিক বিশ্লেষণ আর একটা হলো মাত্রিক বিশ্লেষণ। ও তো আঙ্গিক বিশ্লেষণ হলো ওই রাসায়নিক যৌগ এবং তার আদ্যপান্ত সম্পর্কে জানা ইত্যাদি হলো আঙ্গিক বিশ্লেষণ। আরেকটা যেটা বিশ্লেষণ আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ মাত্রিক বিশ্লেষণ। এটা হলো আসলে তার পরিমাপ করার যে বিশ্লেষণ, অর্থাৎ একটা যৌগ যদি আমরা কল্পনা করি, সেই যৌগটার তার ভর কেমন হবে কিংবা আয়তন কেমন হবে ইত্যাদির জন্য যে বিশ্লেষণ সেটা হলো মাত্রিক বিশ্লেষণ। এই মাত্রিক বিশ্লেষণটা মূলত আবার দুই ধরনের হয়, একটা হলো ভর ভিত্তিক বিশ্লেষণ আর একটা হলো আয়তনিক বিশ্লেষণ। তো আসলে ভর ভিত্তিক বিশ্লেষণটা কি, যেমন আমরা সোডিয়াম কার্বনেটের কথা বললাম, যদি বলি 1 মোল সোডিয়াম কার্বনেট আমরা 1 মোলার প্রস্তুত করব, তো সেই ক্ষেত্রে আমরা তার ভরটাকে মূলত কি প্রাধান্য দিতে থাকি। এখন এই ভরের মাধ্যমে যে আমরা ওই রাসায়নিক পদার্থটাকে বিশ্লেষণ করব বা পরিমাপ করব সেটা হবে মূলত ভর ভিত্তিক বিশ্লেষণ। এরপরে আছে তোমাদের আয়তনিক বিশ্লেষণ, যেমন আমরা যে কোনো রাসায়নিক পদার্থের আয়তন পরিমাপ করা, 10 ml 100 ml 250 ml 500 ml ইত্যাদি। এই আয়তন পরিমাপের জন্য আমরা মূলত যে বিশ্লেষণ সেটা হবে মূলত আয়তনিক বিশ্লেষণ। এখন এইগুলো আমি কেন বললাম, কারণ আমরা যেহেতু ফলভঙ্গি ব্যালেন্স নিয়ে কথা বলবো, তাহলে আমরা কেন এখানে এইগুলো অ্যাড করব। ফলভঙ্গি ব্যালেন্সে আমরা যেহেতু ভর পরিমাপ করি, এজন্য আমাদের এই রাসায়নিক বিশ্লেষণের অংশটা হলো মূলত ভরভিত্তিক বিশ্লেষণ। তো এটাই মূলত আমাদের আজকের রাসায়নিক বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে আলোচনার মূল যে বিষয়বস্তু ফলভঙ্গি ব্যালেন্স, তা আমরা প্রথমে ফলভঙ্গি ব্যালেন্সটা কি সেটা একটু জেনে নিই, তারপর তার গঠনের অংশটা আমি আলোচনা করব। তো আমি এখানে স্লাইডে একটা সংজ্ঞা লিখলাম, তোমরা এটা একটু দেখতে পারো। ল্যাবরেটরিতে রাসায়নিক বিশ্লেষণের প্রয়োজনে সামান্য পরিমাণ পদার্থের ভর পরিমাপের জন্য 1886 সালে জার্মান প্রকৌশলী পল বুঙ্গি কর্তৃক উদ্ভাবিত রাসায়নিক নীতি হলো মূলত ফলভঙ্গি ব্যালেন্স, এবং এটির সাহায্যে 0.0001 গ্রাম পর্যন্ত ভর নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো এমসিকিউ এখানে কিন্তু অ্যাড করে দিলাম। একটা হলো এই ফলভঙ্গি ব্যালেন্সটা আসলে কত সালে হয়, যেমন এখানে আছে 1886 সালে, আর বিজ্ঞান এটা হলো জার্মান। আর এখানে ফলভঙ্গি ব্যালেন্সের কতটুকু পরিমাণ ভর নির্ভুলভাবে পরিমাপ করা যাবে সেটাও কিন্তু উল্লেখ আছে, যেমন এখানে দেখা যাচ্ছে সেটা 0.0001, অর্থাৎ দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত নেওয়া যাবে, অর্থাৎ এত সূক্ষ্ম পরিমাপ মূলত এই ফলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে করা যাবে। তো এই হলো ফলভঙ্গি ব্যালেন্স। এখন এখানে আমরা যে একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রে আসলে তার একটু কিছু পরিচয় আছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাইডার হুক, তারপরে আছে বিম অ্যারেস্ট, তারপরে আছে বেস, তারপরে কি লেভেল, তারপরে ফ্যান অ্যারেস্ট, তারপরে এখানে ফ্যান, তারপরে আছে তো প্লাম্প লাইন, তারপরে আছে সেন্ট্রাল ফিলার, তারপরে আছে গ্র্যাভিটি নাট, তারপরে স্ট্রাইপ, তারপর আছে টার্মিনাল নাইফ এজ, তারপর অ্যাডজাস্টিং নাট, অর্থাৎ এইগুলা নিয়ে মূলত এই ফলভঙ্গি ব্যালেন্সটা গঠিত হয়। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। ফলভঙ্গি ব্যালেন্সের সংজ্ঞাটা আমরা জানলাম, এরপরে আমরা দেখব ফলভঙ্গি ব্যালেন্সের গঠনটা কেমন। আসলে ফলভঙ্গি ব্যালেন্সের প্রধানত 4টা অংশ, এটাও এমসিকিউতে থাকে। আমি আবার বলছি, ফলভঙ্গি ব্যালেন্সের প্রধানত 4টা অংশ। এই অংশগুলো আমরা প্রথমে একটু জেনে নিই। যেমন 1, বেদি সজ্জিত ব্যালেন্সের কক্ষ, অর্থাৎ
ফলভঙ্গি ব্যালেন্সটা কমপ্লিট একটি ব্যালেন্স কক্ষ বা একটা রুমের মধ্যে আবদ্ধ থাকে, যাতে কোনো ধরনের বাতাস প্রভাবিত করতে না পারে। আর 2 হলো স্তম্ভ, অর্থাৎ ফলভঙ্গি ব্যালেন্সটা মূলত একটা পিলার অর্থাৎ যেটার উপর দাঁড়িয়ে থাকে সেটা হলো স্তম্ভ। 3 আরোহী ও আরোহী বাহক। আরোহী বা রাইডার বলা হয় তাকে, আমরা রাইডার বলে থাকি। ফলভঙ্গি ব্যালেন্সের ওই উপরে বারের উপরে একটা রাইডার থাকে। এই রাইডার আবার রাইডার বিভিন্ন ধরনের হয়, সেটা আমরা পরে স্লাইডে দেখব। তবে আমরা একটু মনে রাখবো ফলভঙ্গি ব্যালেন্সের পিলারের উপর যে স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডের উপরে যে বারটা থাকে ওইখানে আরোহী এবং আরোহী বাহক এই দুটো অংশ থাকে। এরপর হলো মূল যে অংশটা ফলভঙ্গি ব্যালেন্সের, সেটা হলো তুলাদণ্ড। তুলাদণ্ড এবং হচ্ছে পাল্লা, আমরা প্যান বলে থাকি, অর্থাৎ যেটার উপর দিয়ে আমরা বাটখারা কিংবা রাসায়নিক বস্তুগুলো রেখে থাকি। তো এই মোটামুটি 4টা অংশই হলো ফলভঙ্গি ব্যালেন্সের অঙ্গ। কারণ এই 4টা অংশ ছাড়া কখনো ফলভঙ্গি ব্যালেন্স হয় না, এটা হলো তার মূল ভিত্তি। তো আমি আবার একটু বলি, বেদে সজ্জিত একটা ব্যালেন্স কক্ষ থাকবে, তারপর সে একটা স্তম্ভ থাকবে, তারপর তুলাদণ্ড ও পাল্লা বলি আমরা, আর এটা হলো আরোহী ও আরোহী বাহক। অর্থাৎ এই 4টা অংশ নিয়ে মোটামুটি ফলভঙ্গি ব্যালেন্সটা গঠিত। তো প্রিয় শিক্ষার্থীরা, ফলভঙ্গি ব্যালেন্সটা আমরা জানলাম, এরপরে আমরা তার একটু আদ্যপন্থে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, ফলভঙ্গি ব্যালেন্সের গঠন জানার পরে আমাদের যে অংশটা জানা জরুরি এবং যেটা আমার বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্মেও হেল্প করে, সেটা হলো আসলে রাইডার ও রাইডার ধ্রুবক। এবং প্রথমে আসি রাইডারটা কি। আমরা স্লাইডের সংজ্ঞাটা একটু খেয়াল করি। ফলভঙ্গি ব্যালেন্সের প্লাটিনাম বা গোল্ডের তৈরি বাঁকানো আকৃতির বিশিষ্ট ধাতব বস্তু, যাকে নিক্তির বিমের উপর দিয়ে সহজে ডানে বা বামে সরানো যায়, তাকে আমরা রাইডার বলি। আমি একটু ব্যাখ্যা করি। এই রাইডারটা মূলত 5 মিলিগ্রাম ও 10 মিলিগ্রাম বরের হয়ে থাকে। সেটা হলো ফলভঙ্গি ব্যালেন্সে আমরা যে বিম বলি, এখন এই বিমের উপরে একটা ছোট প্লাটিনাম বা গোল্ডের তৈরি একটা ধাতব বস্তু আছে, যেটাকে তুমি চাইলে ইচ্ছা মতো বামে বা ডানে সরাতে পারবে। এটা হলো মূলত রাইডার। এখন আমরা একটু মনে রাখবো সব সময়, সেটা হলো ফলভঙ্গি ব্যালেন্সের রাইডার 2 ধরনের হয়, একটা হলো 5 মিলিগ্রামের আর একটা হয় 10 মিলিগ্রামের। তারপর আসি রাইডার ধ্রুবককে। ফলভঙ্গি ব্যালেন্সের বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ভরের পার্থক্যকে আমরা বলি রাইডার ধ্রুবক বা আরোহী ধ্রুবক। এখন আমরা ফলভঙ্গি ব্যালেন্সের যে বিম দেখতে পাই, এই বিমে একটা স্কেল থাকে। ওই স্কেলের যে মান, সেটা যদি আমরা প্রতি শতাংশে যে রাইডারটা ব্যবহার করব, সেটা 5 মিলিগ্রাম হতে পারে কিংবা 10 মিলিগ্রাম হতে পারে, তার যে পার্থক্য সেটাকে আমরা বলি রাইডার ধ্রুবক। এখন রাইডার এবং রাইডার ধ্রুবক দুইটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হলো আমার ফলভঙ্গি ব্যালেন্সের, কেননা এটা দিয়ে বিভিন্ন দেখা যাবে ম্যাথমেটিক্যাল টার্মে আমরা এটা ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জ্ঞাতার্থে আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই রাইডার কি এবং রাইডার ধ্রুবক কি এই সংজ্ঞাটা মুখস্থ করবেন, কারণ এটা পরীক্ষায় থাকে। শিক্ষার্থীরা, আমরা এবার দেখব রাইডার ধ্রুবক কিভাবে নির্ণয় করা হয়। এখানে আমি 4টা পয়েন্ট লিখলাম, এই 4টা পয়েন্ট আপনার মনে রাখাটা খুব জরুরি। তো আমি একটু শুরু করি। প্রথমে 1 নম্বর হলো, যদি রাইডারের ভরটা 10 মিলিগ্রাম হয় এবং রাইডারের বিমের দাগ সংখ্যা 100, তো এখানে একটা লক্ষণীয় বিষয় হলো শূন্য দাগটা কোথায়। যদি শূন্য দাগটা মাঝখানে থাকে, তাহলে রাইডার হবে 10 মিলিগ্রাম ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 0.1 মিলিগ্রাম। সেটাকে আমরা অবশ্যই গ্রামে নিয়ে যাব। তো গ্রামে নিয়ে গেলে তার মানটা দাঁড়ায় 0.0001 গ্রাম।
আবার যদি 2 রাইডারের ভর 5 মিলিগ্রাম হয় এবং রাইডারের বিমে দাগের সংখ্যা 50 হয় এবং শূন্যটা যদি মাঝখানে থাকে, তাহলে ওই ক্ষেত্রে রাইডার কনস্ট্যান্ট হবে 5 মিলিগ্রাম ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু 0.1 মিলিগ্রাম, সেভ 0.001 গ্রাম। 3 নম্বর হলো রাইডারের ভর যদি 10 মিলিগ্রাম, রাইডারের বিমের দাগের সংখ্যাও 100, কিন্তু বিমের সর্ববামে শূন্য। আমরা একটু লক্ষ্য করব প্রথমটার সাথে এটার পার্থক্যটা কোথায়, সেটা হলো ওই বিমে শূন্যটা কিন্তু সর্ববামে। তখন একটু মনে রাখবো সর্ববামে হলে ওই রাইডার ধ্রুবক বের করার সময় 2 দিয়ে গুণ করা লাগবে। সুতরাং রাইডার ধ্রুবক ইকুয়াল টু 2 ইন্টু 10 আর ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 0.2 মিলিগ্রাম হয়। এটাকে আমরা গ্রামে নিয়ে গেলে 0.0002 গ্রাম। আবার ধরলাম রাইডারের ভর 5 মিলিগ্রাম, কিন্তু রাইডারের বিমের দাগের সংখ্যা হলো 50 এবং শূন্যটাও সর্ববামে আছে, তাহলে এই ক্ষেত্রেও সেটাকে অবশ্যই কি 2 দিয়ে গুণ করতে হবে, 2 ইন্টু 5 ডিভাইডেড বাই 50। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু মনে রাখবো রাইডারে শূন্যের অবস্থানের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। এভাবে মনে রাখা যায় শূন্য যদি মাঝখানে হয় তাহলে সেটাকে 2 দিয়ে গুণ করা লাগবে না, সরাসরি রাইডারের ভরকে তার দাগ সংখ্যা দিয়ে ভাগ করলে হবে। কিন্তু যদি কখনো বিমের উপর শূন্যটা সর্ববামে থাকে কিংবা সর্বডানেও থাকে, এটাও হয়, তখন আমরা অবশ্যই 2 দিয়ে গুণ করব। তাই প্রিয় শিক্ষার্থীরা এভাবে মূলত আমরা প্রথমে রাইডার ধ্রুবকটা নির্ণয় করে নিব। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা রাইডার ধ্রুবক বা আরোহী ধ্রুবক বের করার পরে আমরা এবার দেখব আসলে ফলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে কিভাবে বর নির্ণয় করা যায়। তো এই ক্ষেত্রে আমরা ফলভঙ্গি ব্যালেন্সে যে দুটা প্যান থাকে, ওই প্যানে এক পাশে আমরা বাটখারা থাকে, আরেক পাশে আমরা রাসায়নিক বস্তুটা নিয়ে থাকি। এখন আমি আমার চিত্র অনুযায়ী বলি, তো বাম পাশে কোনো বস্তুর ভর সমান হবে ডান পাশে ব্যবহৃত মোট ভর, অর্থাৎ ডান পাশে আপনি যে ভরগুলো ব্যবহার করবেন তাদের মোট যোগফল হবে, যোগ রাইডার ধ্রুবক ইন্টু রাইডার অবস্থা। রাইডার ধ্রুবক করে আমরা প্রথমে যে রাইডার ধ্রুবকটা বের করব সেই মানটা বসবে, ইন্টু হবে রাইডারের অবস্থান, অর্থাৎ রাইডারটা কত নাম্বার দাগের মধ্যে ছিল। এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, মাঝখানে আমি প্লাস ব্যবহার করছি। মনে রাখবেন যখন রাইডারে শূন্য দাগের অবস্থানটা ডান দিকে হবে, আমি আবার বলতেছি, রাইডার শূন্য দাগের ডান দিকে অবস্থান করবে, তখন আমরা প্লাস ব্যবহার করব। আবার বাম পাশের আবার দ্বিতীয় সূত্র যেটা, বাম পাশের কোনো বস্তু ভর সমান ডান পাশে ব্যবহৃত মোট ভর বিয়োগ রাইডার ধ্রুবক ইন্টু রাইডারের অবস্থান। তো প্রিয় শিক্ষার্থী তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে মাইনাস ব্যবহার করলাম। তো কখন আমরা মাইনাস ব্যবহার করব, আমরা মনে রাখবো যখন রাইডার শূন্য দাগের বাম দিকে অবস্থান করবে। তো সুতরাং প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করবে, এটা অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে যে রাইডারের অবস্থানটা কোথায় আছে, আমরা একটু লক্ষ্য রাখবো। রাইডারের অবস্থান যদি শূন্য দাগের ডান দিকে থাকে তাহলে অবশ্যই প্লাস, আর যদি শূন্য দাগের বাম দিকে অবস্থান করে তাহলে মাইনাস হবে। তো এই হলো মূলত বেসিক সূত্র, যেটা দিয়ে ফলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে আমরা যে কোনো রাসায়নিক বস্তুর ভর নির্ণয় করতে পারবো। এখন আমরা এই সূত্রের একটু কষ্ট করে সবাই লিখে মুখস্থ করবে, এরপর আমরা কিছু তার অ্যাপ্লিকেশনে যাব, অর্থাৎ রাইডার ধ্রুবক কিভাবে নির্ণয় করব এবং পাশাপাশি কিভাবে একটা ফলভঙ্গি ব্যালেন্সের ম্যাথগুলো সলভ করব সেই বিষয়ে আমরা আলোচনাতে যাব। শিক্ষার্থীরা এবার একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। একজন শিক্ষার্থী সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি করার জন্য ফলভঙ্গি ব্যালেন্সের ডান পাল্লায় 3টা 10 গ্রাম, 2টি 5 গ্রাম, 3টি 2 গ্রাম, একটি 1 গ্রাম, একটি 500 মিলিগ্রাম, 2টি 50 মিলিগ্রাম, 2টি 20 মিলিগ্রাম রাখলো এবং 5 মিলিগ্রাম রাইডারকে বড় 3 ঘর আনার পর ছোট 5 ঘর এনে সোডিয়াম কার্বনেটের ভর নির্ণয় করলো, অতঃপর 250 ml দ্রবণ তৈরি করলো। তাহলে আমরা সোডিয়াম কার্বনেটের ভরটা নির্ণয় করব। এই ক্ষেত্রে তোমাকে যেটা কাজ করতে হবে, প্রথমে রাইডার কনস্ট্যান্ট বের করতে হবে। তো রাইডার কনস্ট্যান্ট ইকুয়াল টু আমি লিখলাম 2 × 5 মিলিগ্রাম ডিভাইডেড বাই 100, কেননা এখানে
রাইডারকে আমরা একটু চিন্তা করি, রাইডারের ভরটা হলো এখানে 5 মিলিগ্রাম, আর এখানে শূন্য দাগের অবস্থানটা কিন্তু নেই। তো শূন্য দাগের অবস্থানটা না থাকলে আমরা মোট স্কেলে দাগ সংখ্যা ধরবো 100। তো সুতরাং এটাকে আমরা যদি একটু হিসাব করি, তাহলে তার মানটা আসে 0.1 মিলিগ্রাম ইকুয়াল টু 0.0001 গ্রাম। রাইডারের অবস্থান হবে 35। এখন আমরা সূত্র অনুযায়ী যেটা জানি, বাম পাশে কোনো বস্তু ভর সমান ডান পাশে ব্যবহৃত মোট ভর যোগ রাইডার ধ্রুবক ইন্টু রাইডার অবস্থান। তো এখানে আমি প্লাসটি ইউজ করলাম এই জন্য, কারণ এখানে রাইডারের মোট দাগ সংখ্যার কোনো কথা বা রাইডারের অবস্থানটা সুনির্দিষ্ট না। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই 100 ব্যবহার করতে পারবেন। তো যে জন্য আমি এখানে 100 ব্যবহার করলাম। আর সোডিয়াম কার্বনেটের ভর সমান, আমরা মোট ভরগুলো লেখার সময় সবসময় খেয়াল করবো গ্রামগুলো এক পাশে, তারপর মিলিগ্রামগুলো এক পাশে। তো এখানে তো গ্রামে যেমন আপনি দেখতে পাচ্ছেন 30 লিখছি, কেননা কারণ হচ্ছে কি 10 গ্রামের 3টা, তাহলে 3 × 10 ইকুয়াল টু 30। আবার হয় 5 × 2, তার মানে হচ্ছে কি 10, তারপর হয় 3 × 2 ইকুয়াল টু 6, তারপর হয় 1 গ্রাম। এগুলো গ্রামগুলো এক পাশে লিখলাম, তারপর হলো মিলিগ্রামগুলো। এখানে মিলিগ্রামে দেখা যাচ্ছে আমার এখানে আছে 500, তারপর 2টা 50 গুণ করলে 100, যোগ 2টা 40, 2টা 20 যোগ করলে 40 হয়। এগুলো হচ্ছে মিলিগ্রাম। তারপর রাইডারের ভর আর অবস্থান এখানে বসালাম। তো বসানোর পরে আমরা এখানে সবগুলো হিসাব করি। তো এখানে 47 গ্রাম হয়, তারপর এখানে 640 মিলিগ্রাম হয়, তারপর 0.0035 গ্রাম হয়। এখন এই মিলিগ্রামটাকেও 640 মিলিগ্রামটাকেও গ্রামে কনভার্ট করবো। এটা গ্রামে কনভার্ট করলে 0.64 গ্রাম হয়। পুরোটা আমরা যদি যোগ করি 47.6435 গ্রাম হয়। এটা হয় মূলত সোডিয়াম কার্বনেটের ভর। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরো একটা আলোচনা করি। আমাদের সুবিধাতে আমি আরেকটা গাণিতিক সমস্যা নিয়ে আসলাম। এখানে দেখা যাচ্ছে বিমের শূন্য দাগটি মাঝে অবস্থিত। এখানে কিন্তু এটা সুস্পষ্ট উল্লেখ করা আছে। এমন একটি পলভুঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় নেওয়া একটি ওজন বোতল সমেত বস্তু ভর মাপতে গিয়ে ডান পাল্লায় রাখা বস্তুর ভরগুলো হলো 5 মিলিগ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, 500 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম। এবং বিমে রাইডারের অবস্থান শূন্য দাগটির বামে 24 গড়ে আছে, অর্থাৎ 24 দাগে আছে, এবং রাইডারের ভরটা হলো 5 মিলিগ্রাম। তো আমরা ভরটা বের করি। তো আমরা বরাবরই প্রথমে যে কাজটা করে থাকি, রাইডারের ধ্রুবক। তো রাইডারের ধ্রুবক ইকুয়াল টু 5 মিলিগ্রাম ডিভাইডেড বাই 50। কেননা এখানে শূন্য দাগটা স্পষ্ট করে বলা আছে বিমের শূন্য দাগটা মাঝখানে অবস্থিত। এই ক্ষেত্রে আমাকে 2 গুণ করতে হবে না। তো দেখা যায় রাইডারের ধ্রুবকের মান আসলো 0.0001 গ্রাম, এবং রাইডারের অবস্থানটা এখানে বলা আছে 24 গড়। আবার সূত্র অনুযায়ী যদি আমরা লিখি, বাম পাশে বস্তুর ভর সমান ডান পাশে বস্তুর ব্যবহৃত মোট ভর বিয়োগ হবে রাইডারের ধ্রুবক ইন্টু রাইডারের অবস্থান। এখানে অবশ্যই বিয়োগ হবে, কেননা বিমে শূন্য দাগটা মাঝখানে অবস্থিত। এখন আমরা ভরটা বের করি। বোতল সমেত বস্তুর ভর সমান, যে আমরা বরাবরই প্রথমে যে কাজটা করে থাকি, গ্রামগুলো এক পাশে হবে 5 + 2 + 1, আর মিলিগ্রামগুলো সব এক পাশে হবে। যেমন 500 যোগ 200 যোগ 50 যোগ 20, তারপর মাইনাস রাইডারের ধ্রুবক আর রাইডারের অবস্থানটা লিখলাম। এখন এগুলো সবগুলোকে আমরা গ্রামে কনভার্ট করব। এখানে যেটা মিলিগ্রাম আছে সেটা 770 মিলিগ্রাম হয়, এটাকে গ্রামে নিয়ে গেলে 0.77 গ্রাম হয়। এখন সব কয়টা ভর যদি আমরা যোগ করি তখন দেখা যায় 8.7674 গ্রাম হয়। তো এটা হলো মূলত রাসায়নিক বস্তুর ভর। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি দুই একটা কথা আবার একটু বলি। আপনারা খেয়াল করবেন বিমে শূন্য দাগটা কোথা থাকে। বিমে শূন্য দাগটা কিন্তু এখানে মাঝখান থাকে, সুতরাং মাঝখান থাকলে কখনো 2 গুণ করতে হবে না। যদি শূন্য দাগটা উল্লেখ না থাকে তাহলে অবশ্যই আপনি 2 দিয়ে গুণ করবেন রাইডারের ভরকে, এবং মোট দাগ সংখ্যা ধরবেন 100। তো এই হলো আমার দুইটি গাণিতিক সমস্যা আলোচনা। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। তো আমি আজকে মোটামুটি দুইটা গাণিতিক সমস্যা আলোচনা করলাম। আমি তোমাদের নেক্সট স্লাইডে কিছু কাজ দিব, তোমরা এগুলো বাসায় করবে, আমি এটা আশা করলাম। আমরা এতক্ষণ যে সমস্যাগুলো আলোচনা করলাম তার প্রেক্ষিতে আমি দুইটি হোমওয়ার্ক দিছি এখানে। তোমরা এই দুইটা একটু পজ দিয়ে দেখে লিখে বাসায় করবে। আমি সমস্যা দুইটা তারপরেও একটু বলি। একটি পলভুঙ্গি ব্যালেন্সের ডান পাল্লায় কিছু নমুনা অক্সালিক অ্যাসিড রেখে বাম পাল্লায় একটি 20 গ্রাম, দুইটি 5 গ্রাম, তিনটি 2 গ্রাম, একটি 1 গ্রাম, একটি 500 মিলিগ্রাম, একটি 50 মিলিগ্রাম, দুইটি 20 মিলিগ্রাম বাটখারা ব্যবহার করা হলো। সমতা বিধানের জন্য নিক্তির বিমের ডান দিকে 10 মিলিগ্রাম ভর বিশিষ্ট রাইডারকে বড় 2 গড় আনার পরে ছোট 5 গড়ে পর্যন্ত সরানো হলো। ডান পাল্লায় নমুনা ভর কত?
তো এখানে আমি তোমাদের সুবিধার্থে রাইডারে বিমের সংখ্যা উল্লেখ করেছি, দাগ সংখ্যাটা কত 50। আরেকটা কোয়েশ্চেন হলো একটি পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় সোডিয়াম সালফেট ভর্তি ওজন বোতল রেখে ডান পাল্লায় 10 গ্রাম, 5 গ্রাম, দুইটি 2 গ্রাম, 1 গ্রাম, আর একটি 500 মিলিগ্রাম, একটি 100 মিলিগ্রাম, একটি 50 মিলিগ্রাম, দুইটি 20 মিলিগ্রাম ভরের বাটখারা ব্যবহার করা হলো। নিক্তির পয়েন্টারটিকে 0 দাগে স্থির করার জন্য 5 মিলিগ্রাম ভর বিশিষ্ট রাইডারকে বড় 3 ঘরে আনার পরে ছোট 4 ঘর পর্যন্ত সরানো হলো। সোডিয়াম সালফেটের ভর্তি বোতলের ভর কত ছিল? তো আমরা এই দুইটা হোমওয়ার্ক অবশ্যই বাসায় একটু করব। দুই ক্যাটাগরি আপনারা একটু খেয়াল করবেন, কারণ একটাতে এখানে শূন্য দাগটা দেখবেন আপনার বাম পাশে, আর একটাতে শূন্য দাগটা আছে মাঝখানে। তো সুতরাং এই দুইটা কথা একটু মাথায় রেখে তোমরা এই দুইটা সলভ করবে, যেটা আমি পরবর্তীতে দেখে নেব। এখন এই দুইটা মোটামুটি আপনি যদি বাসায় করেন এবং আমার আগের দুইটা যদি একটু অ্যানালাইজ করেন, তাহলে মোটামুটি তোমার ফলভঙ্গি ব্যালেন্সের যে ম্যাথমেটিক্যাল টার্ম বা যে গাণিতিক সমস্যা সেটা আর থাকবে না। তো যাই হোক, আমি আবারও বলি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইগুলো একটু বাসায় করবে। শিক্ষার্থীরা, আমরা মোটামুটি ফলভঙ্গি ব্যালেন্সের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব আসলে আমরা যে ফলভঙ্গি ব্যালেন্স ব্যবহার করি তার সুবিধা কি বা তার অসুবিধা কি। এখন আমরা একটু সুবিধাগুলো দেখে নিই। তো প্রথম হলো, এটি ব্যবহারের ক্ষেত্রে গবেষক নিজে হাতে বর নির্ণয়ের দক্ষতা অর্জন করে, কেননা এটি বিদ্যুৎবিহীন এবং যে কোনো উপযুক্ত স্থানে বসিয়ে নমুনার বর নির্ণয় করা যায়। তো আপনারা জানেন এটা কখনো আপনার ফিক্সড করা না, যে কোনো জায়গায় আপনি এটাকে সরাতে পারবেন। পাশাপাশি হলো এটি বিদ্যুৎবিহীন, অর্থাৎ ইলেকট্রিসিটি ছাড়াই কিন্তু আমরা এই কাজটা করতে পারি, অর্থাৎ যে খুব সহজে কিন্তু যে কোনো রাসায়নিক বস্তুর বর নির্ণয় করতে পারি। দ্বিতীয় সুবিধা হলো এটি ডিজিটাল ব্যালেন্সের চেয়ে কিন্তু দামে সস্তা হয়, এটা আমরা অবশ্যই জানি। 3 নম্বর হলো ছোটখাটো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নিজ থেকে সেটা মেরামত করতে পারবে, কিন্তু ক্রয় করেও কি আমরা সেটা ঠিক করে নিতে পারি। তো এইগুলো হলো মোটামুটি ফলভঙ্গি ব্যালেন্সের সুবিধা। ফলভঙ্গি ব্যালেন্সের কিছু অসুবিধাও আছে, যেটা আমরা একটু দেখে নিই। যেমন 1 নম্বরে আমি লিখলাম এখানে, গবেষকের অদক্ষতার কারণে নমুনার সঠিক ভর নাও আসতে পারে। এটা একদম সত্য কথা, কারণ আপনি যদি এক্সপার্ট না হন তাহলে এই ফলভঙ্গি ব্যালেন্সের ভর মাপাটা খুব কঠিন। তো এই জন্য দক্ষ হওয়া জরুরি। এখন অদক্ষতার কারণে কিন্তু সঠিক ভর নাও আসতে পারে, আর ভর যদি সঠিক না আসে তাহলে আমরা যে এক্সপেরিমেন্ট করি তার কখনো বিশুদ্ধ মান কিংবা ফলাফল পাওয়া সম্ভব না। 2 নম্বর হলো বিভিন্ন ক্ষয়কারক বস্তু দ্বারা ব্যালেন্স বাটখারা ক্ষয়প্রাপ্ত হতে পারে, যেটা আমরা অনেকবার দেখছি, যে আমরা যদি কোনো ধরনের ক্ষয়কারক বস্তু ব্যবহার করি দেখা যায় প্যানগুলো হয়তো ক্ষয়প্রাপ্ত হয়ে যায় বা জঙ্গে ধরে যায়, বা আমরা যদি বলি মরিচিকা চলে আসে। তো এই হলো মোটামুটি অসুবিধা। এরপরে 3 নম্বর যে আমরা অসুবিধাটা দেখি সেটা হলো পরিমাপের ক্ষেত্রে অনেক সময় লাগে, কারণ এটা সূক্ষ্ম পরিমাপ, যে জন্য আমাদের অনেক বেশি সময় লাগে। আমরা যেহেতু দীর্ঘ সময় নিয়ে কাজ করি, এজন্য পানিগ্রাসী কিংবা পানিত্যাগী জীবাণু অক্সিজেন দ্বারা কিন্তু রাসায়নিক বস্তুগুলো জারিত হতে পারে, এবং এই জারিত হলে তার কিন্তু সঠিক ভর নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই হলো মোটামুটি আমাদের ফলভঙ্গি ব্যালেন্সের সুবিধা এবং অসুবিধা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট এর একটি চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার সেফ ইউজ অফ ল্যাবরেটরি এর একটা গুরুত্বপূর্ণ অংশ ফলভঙ্গি ব্যালেন্স এবং তার গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করলাম। আবার এই কন্টেন্টে দেখার পরে আপনাদের যদি কোনো সমস্যা থাকে তো সেটা আমাদেরকে জানাবে, এবং সকল শিক্ষার্থীদেরকে আমরা আবারও বলি, তোমরা আমাদের কলেজ পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে। তো আজকের এই আলোচনায় মোটামুটি আমরা ফলভঙ্গি ব্যালেন্স কিভাবে
গঠিত হয় এবং তার অ্যাপ্লিকেশনগুলো কেমন, তার সুবিধা অসুবিধা কি, এগুলো জানলাম। এখানে আরেকটা নোট করি আমি, সেটা হলো ফলভঙ্গি ব্যালেন্সের যে ম্যাথমেটিক্যাল টার্ম, এটা কিন্তু পরীক্ষায় থাকে। তো সুতরাং সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু প্র্যাকটিস করবে। এখানে আমি 2টা করে দিলাম, আরও 2টা হোমওয়ার্ক দেওয়া আছে, ওই হোমওয়ার্কগুলো অবশ্যই তোমরা বাসায় করবে, এবং করলে তোমার একটা দক্ষতা তৈরি হবে, আর ফলভঙ্গি ব্যালেন্স নিয়ে কোনো সমস্যা হবে না। যাই হোক, আমি আজকে শেষ করব। তো শিক্ষার্থীরা, সর্বশেষ একটা কথা বলি, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের কিছু দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলো হলো আমরা নিজেরা এবং পাশাপাশি পরিবেশের উপর যাতে এই প্রভাবটা কমিয়ে আসে, এই জন্য আমরা নিজেরা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করব। অর্থাৎ আমি, আমার পরিবার কিংবা আমার প্রতিবেশী সবাইকে সুরক্ষিত রাখব, এবং সবাই সুস্থ থাকবো, এবং আমরা সুন্দর একটা আগামী, সুন্দর একটা দিন প্রত্যাশা করব। সো thank you for watching. Stay home and stay safe. Thank you.